ইরানের ওপর একটা পারমাণবিক হামলার অজুহাত কি তৈরি করা হচ্ছে। জাতিসংঘের একজন কূটনৈতিকের কাছ থেকে এসেছে এক ভয়ঙ্কর সতর্কবার্তা। আর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে কথাটা আমরা জানি, তার পেছনের আসল সত্যিটা কি? চলুন এই পুরো বিষয়টার গভীরে গিয়ে দেখি। আমি এমন কিছু জিনিস জানতে বাধ্য হয়েছি যা আমাকে আর শান্তিতে ঘুমাতে নিচ্ছে না, কারণ আগামী সপ্তাহগুলোতে যা ঘটতে পারে তা খুবই ভয়াবহ। এই কথাটা কিন্তু কোনো সাধারণ মানুষের না, এটা বলেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেট্টো। মানে ন্যাটোর মতো একটা বড় জোটের একজন গুরুত্বপূর্ণ সদস্যের মুখ থেকে যখন এমন কথা বেরোয়, তখন বুঝতে হবে পরিস্থিতি আসলে কতটা গুরুত্বপূর্ণ। আর এই উদ্বেগের কারণটা আরও পরিষ্কার হয়ে যায় যখন ২৭শে মার্চ ২০২৬-এ জাতিসংঘের কূটনীতিক মোহাম্মদ সাফা হঠাৎ পদত্যাগ করেন। তিনি সরাসরি সতর্ক করে দিয়ে বলেন যে প্রায় ১ কোটি মানুষের শহর তেহরানের উপর মার্কিন পারমাণবিক হামলার প্রস্তুতি চলছে। ভাবা যায়? অথচ এত বড় একটা খবর পশ্চিমা সংবাদ মাধ্যমে প্রায় কোনো প্রচারই পেল না। এখন চলুন এই সংঘাতের একদম কেন্দ্রে থাকা আয়াতুল্লাহ খামেনির বিষয়টাতে আসি, কারণ তাকে নিয়ে যে সরকারি ভাষ্যটা আমরা শুনি, তার একেবারে মূলে একটা বিশাল অসঙ্গতি বা কন্ট্রাডিকশন লুকিয়ে আছে। দেখুন, পশ্চিমা সংবাদ মাধ্যমের ভাষ্যটা কি ছিল। তারা সবসময় বলতো আয়াতুল্লাহ খামেনি একজন কট্টরপন্থী সর্বোচ্চ নেতা, আর তিনি ইরানের পারমাণবিক বোমার স্বপ্নের মূল চালিকা শক্তি। তাকে যে কোনো মূল্যে সরানো দরকার। মোটামুটি এই রকম একটা ধারণা সবার মূলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হল, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নিজেদের রিপোর্টই বলছে একদম উল্টো কথা। তাদের ২০২৫ সালের ওয়ার্ল্ড ওয়াইড থ্রেট অ্যাসেসমেন্টে পরিষ্কার লেখা আছে যে খামেনি আসলে পারমাণবিক অস্ত্র কর্মসূচির অনুমোদন দেননি। শুধু তাই না, এটা করার জন্য যে অভ্যন্তরীণ চাপ ছিল, তিনি সেটারও বিরোধিতা করছিলেন। তার মানে এখানে দুটো চিত্র একেবারে বিপরীত। একদিকে সংবাদ মাধ্যম বলছে খামেনি ছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচির ইঞ্জিন, মানে চালিকা শক্তি, আর অন্যদিকে খোদ মার্কিন গোয়েন্দা তথ্য বলছে তিনিই ছিলেন এই কর্মসূচির প্রধান ব্রেক। দুটো ধারণা একদম ১৮০ ডিগ্রি আলাদা। তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, ইরানকে কি ইচ্ছে করেই পারমাণবিক শক্তিধর করার দিকে ঠেলে দেওয়া হচ্ছে? চলুন এই যে অজুহাত তৈরির তত্ত্বটা, সেটা একটু ভেঙে দেখা যাক। খামেনির হত্যাকাণ্ড, এটা কি একটা ভুল হিসাব ছিল, নাকি যুদ্ধের জন্য একটা পূর্ব শর্ত তৈরি করা? এই একটা প্রশ্নই কিন্তু পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। তত্ত্বটা হলো, খামেনিকে অর্থাৎ ওই ব্রেকটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার মূল উদ্দেশ্যই ছিল ইরানকে পারমাণবিক বোমা তৈরির দিকে উস্কে দেওয়া। আর ইরান যখনই এটা করতে যাবে, তখনই একটা পূর্ব পরিকল্পিত পারমাণবিক হামলার জন্য জনসমর্থন বা একটা মোক্ষম অজুহাত তৈরি হয়ে যাবে। আর এই ফলাফলটা যে আগের থেকেই অনেকে আন্দাজ করতে পেরেছিলেন, তারও কিন্তু প্রমাণ আছে। দেখুন, ইসরায়েলি সামরিক গবেষক থেকে শুরু করে কার্নেগি এন্ডাওমেন্টের মতো থিঙ্ক ট্যাঙ্ক, এমনকি জাতিসংঘের আলোচকরাও সবাই কিন্তু এক বাক্যে বলেছিলেন যে খামেনিকে সরালে ইরান বোমার দিকে আরও বেশি করে ঝুঁকে পড়বে। তার মানে যা ঘটছে তা অপ্রত্যাশিত ছিল না। এই ধরনের একটা ষড়যন্ত্র তত্ত্ব কেন অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হতে পারে, তা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। এই অঞ্চলের অবিশ্বাসের ঐতিহাসিক প্রেক্ষাপটটা দেখাটা খুব জরুরি। খুব সংক্ষেপে বললে, ১৯৫১ সালে ইরানের গণতান্ত্রিক সরকার তাদের তেল শিল্পকে জাতীয়করণ করে। এর ঠিক ২ বছর পর ১৯৫৩ সালে সিআইএ এবং ব্রিটিশ MI6 একটা অভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারী শাহকে ক্ষমতায় বসিয়ে দেয়। এরপর ১৯৭৯ সাল পর্যন্ত শাহ তার গোপন পুলিশ বাহিনী দিয়ে দেশ চালান, আর শেষ পর্যন্ত ১৯৭৯ সালে ইরানি বিপ্লবের মাধ্যমে সেই শাহের পতন ঘটে, যা কয়েক দশকের শত্রুতা জন্ম দেয়। এমনকি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতো একটি বিশ্বকোষও এটা স্বীকার করে যে এটা এখন মোটামুটি সবাই মানে যে ১৯৫৩ সালের সেই অভ্যুত্থানই ১৯৮৯ সালের ইসলামী বিপ্লবের বীজ বপন করেছিল। এই ইতিহাসটাই আজকের এই গভীর অবিশ্বাসের ভিত্তি। চলুন এবার ইতিহাসে থেকে বর্তমানে ফিরে আসি আর দেখি সাম্প্রতিক উদ্বেগজনক ঘটনাগুলো একসাথে করলে কি দাঁড়ায়।
ব্যাপারটা একবার ভেবে দেখুন, যে সংবাদ মাধ্যমগুলো বছরের পর বছর ধরে খামেনিকে একটা পারমাণবিক হুমকি বলে প্রচার করেছে, তারাই এখন রিপোর্ট করছে যে ইরানের পারমাণবিক বোমা বানানোর পথে একমাত্র বাধাই ছিলেন তিনি। এটা এক অবিশ্বাস্য স্ববিরোধিতা। চারদিক থেকে যেন সতর্ক বার্তার একটা ঢল নেমেছে। জাতিসংঘের কূটনীতিকের পদত্যাগ আর পারমাণবিক হামলার সেই হুঁশিয়ারি, ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীর রাতের ঘুম হারাম হয়ে যাওয়া, আর তার উপর ৫০ বছরের নীরবতা ভেঙে প্রথমবারের মতো একজন মার্কিন প্রেসিডেন্ট জনসম্মুখে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের কথা স্বীকার করলেন। এই সবগুলো ঘটনা একসাথে মেলালে বোঝা যায় সংকটটা কতটা গভীর। তাহলে শেষ প্রশ্নটা হলো, যদি কোনো নীতির সবচেয়ে সম্ভাব্য ফলাফলই হয় যুদ্ধের জন্য একটা অজুহাত বা ন্যায্যতা তৈরি করা, তাহলে এটা কি হতে পারে না যে সেই নীতির অঘোষিত লক্ষ্য শুরু থেকেই এটাই ছিল? এই চিন্তাটা না হয় আপনাদের জন্যই তোলা রইল।